সনাতনী এবং সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ যেভাবে বিপাকে পড়েছে তার মধ্যে আজকে হয়তো চরমতম ধাক্কাটি খেয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। সরাসরি এই সনাতনী এবং সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে মুখ খুলল আমেরিকা যুক্তরাষ্ট্র। আজকে একটি প্রেস ব্রিফিং এ তারা আগামী 27 তারিখ কিন্তু ট্রাম্পের বাড়ির সামনে কিন্তু আমাদের সম্প্রদায়ের মানুষ মানববন্ধন করবে। আগামী 27 ডিসেম্বর হচ্ছে সব জায়গায়। সুতরাং আজকে যারা আমি দেখলাম তরুণ সম্প্রদায়ের আমাদের সম্প্রদায়ের বাইরে আছেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। তারা যেটা বলছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চরমপন্থার যে বারবারন্ত এবং সংখ্যালঘুদের উপর বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এটি বলা হচ্ছে। দর্শক, কেন এই কথাটি আসছে আপনার আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ বাছাই করা কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। সনাতনী এবং সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ যেভাবে বিপাকে পড়েছে তার মধ্যে আজকে হয়তো চরমতম ধাক্কাটি খেয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। সরাসরি এই সনাতনী এবং সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে মুখ খুলল আমেরিকা যুক্তরাষ্ট্র। আজকে একটি প্রেস ব্রিফিং এ তারা পরিষ্কারভাবে জানিয়েছে আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কি বলেছে তারা? এই সনাতনী ইস্যুতে যারা গ্রেফতার হয়েছে, যারা আটক হয়েছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের মতো আচরণ যেন করা হয়, সেই আবেদন কিন্তু আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ঠিক আগের দিন চিন্ময় প্রভুকে আদালতে তোলা হলেও তার জন্য সওয়াল করার জন্য আইনজীবী খুঁজে পাওয়া যায়নি। কারণ আইনজীবীকে এতটাই নিপীড়িত করা হয়েছে, মারধর করা হয়েছে যে তার বর্তমান অবস্থা কিন্তু কাটছে হাসপাতালে। এই পুরো বিষয়টা আমেরিকা যে কড়াভাবে পুরো বিষয়টা নজর রেখেছে তা কিন্তু স্পষ্টত আজকে গোটা বিশ্বের সামনে বুঝিয়ে দিল আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন। শুধু তাই নয়, পরিষ্কারভাবে তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা বলেছেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করি, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা স্পষ্ট করেছি যে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা প্রয়োজন, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। একদম আমেরিকার অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান যে মুখপাত্র বেদান্ত প্যাটেল, তিনি কিন্তু আজকে এই কথাগুলো বলেছেন। অর্থাৎ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্যত মোহাম্মদ ইউনূসের এই যে বাংলাদেশের অরাজকতা হচ্ছে তাতে স্পষ্টত ফের একবার হুঁশিয়ারি দিল এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসকে ফের একবার কোণঠাসা করলো, উলঙ্গ করা হলো রীতিমতো। Thank you very much. I go to the Bangladesh Christian Association Europe. Thank you, Madam Chair. It is an honor to speak there today at the United Nations Minority Forum. I am Suchita Teresa Rosario, President of Bangladesh Christian Association Europe, a non-profit and non-political organization for Bangladeshi Christians in Europe. We always stand against any oppression, violence or injustice faced by the religious minorities of Bangladesh, including Christians, Hindus, Buddhists and others, who make up about 9% of the country's people. কি বললেন তারা? তারা ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন, তারা বলেছেন মৌলিক অধিকারে বিশ্বাস করি আমরা। তারা বলেছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে স্পষ্ট আইনত অধিকার প্রদান করতে হবে এবং পাশাপাশি তাদেরকে মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অরাজকতার যে পরিস্থিতি তা কিন্তু স্পষ্ট আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেস ব্রিফিং এ উঠে এলো এবং যা মোহাম্মদ ইউনূসের কাছে নিঃসন্দেহে অশনি সংকেত। এর আগে মোহাম্মদ ইউনূস দাবি করেছিলেন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু যা তিনি বলেননি যে ডোনাল্ড ট্রাম্প তাকে ভীষণ মাত্রায় অপছন্দ করেন। কারণ এই মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ফান্ডিং করে গেছিলেন ক্লিন্টনদের, জো বাইডেন পার্টিকে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু মনে রেখেছিলেন। এই মোহাম্মদ ইউনূসকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাইক্রো চিফ বিজনেসম্যান বলেছিলেন, সুদখোর বলেছিলেন। তারপরে কিন্তু মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। এমনকি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে কিন্তু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আজকে
বাংলাদেশের সনাতনীরা যেরকম ভাবে নিপীড়িত তার বিপক্ষে কিন্তু আজকে কার্যত আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএস প্রশাসন এবং পররাষ্ট্র দপ্তর মুখ খুললে মোহাম্মদ ইউনূসকে কার্যত শেষ হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন। Religious minorities in Bangladesh always play an important role in building the nation. However, they faced many challenges, especially during times of political unrest and elections. Attacks on minority villages and worship centers like churches, temples, and others are increased. This creates fear and insecurity, forcing many to leave their homes and even the country. Last few years, the number of minorities in Bangladesh has decreased and their cultural and spiritual heritage is under threat. শুধু তাই নয়, আপনারা জানেন কিছুদিন আগে তুলসী গ্যাবটকে তারা স্পাই চিফ এজেন্সির মুখ্যপ্রধান হেড হিসাবে নিযুক্ত করেছেন, যিনি কিন্তু একজন হিন্দু। পাশাপাশি বেদান্ত প্যাটেল মতো একাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিয়োজিত করেছেন। আজকে আবার এই বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার টোটাল কোনো বিবরণ না থাকলেও আমরা জোর দিয়ে বলছি যারা আটক হয়েছে তাদেরকে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে আদালতে এবং তাদের মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা বজায় রাখতে হবে ইউএস সরকারকে। অর্থাৎ এই কথাগুলো বললো আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র। যারা আটক হয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে বললো, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মৌলিক অধিকার এবং মানবাধিকার অনুযায়ী ট্রিট করতে বললো। এবং বাংলাদেশ সরকার এর পরে কি করবেন, কোন দিকে যাবেন, সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন। These problems can be solved if we work together. First, we need stronger laws and their implementation to protect minorities and ensure that anyone who commits violence is held accountable. Secondly, sustained international support is crucial. Platforms like the UN Minority Forum can play a vital role in the fostering dialogue between governments, NGOs, and minorities representatives to ensure that no one is left behind. Finally, it is essential to prioritize education and awareness programs to promote respect. Thank you very much. Thank you. এরপরেও কি তারা বলবেন আমেরিকাকেও ভুল বোঝানো হয়েছে? কারা বোঝাচ্ছে আমেরিকাকে ভুল? এরপরেও কি তারা বলবেন আমেরিকার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট বাংলাদেশ পাত্তাই দেয় না? নাকি সেই রকম ভাবে বলবেন ডোনাল্ড ট্রাম্প জিতুক আর না জিতুক বাংলাদেশের এতে কোনো যায় আসে না? যদি ক্ষমতা থাকে, যেভাবে ভারত বিরোধিতাকে তারা উস্কে যাচ্ছেন, এরপর আমেরিকার বিপক্ষে তারা একটি প্রেস কনফারেন্স করে দেখান। কালকে ভারতে থাকা আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসের মার্কিন প্রতিনিধি সরাসরি মুখ খুলেছেন। শুধু তাই নয়, তারা যে শুধু মুখ খুলেছেন সেটা নয়, তারা সরাসরি বলেছেন বাংলাদেশের এই যে অবস্থা তার উপরে আমেরিকা প্রশাসন কড়া নজর রাখছেন। अमेरिका ये चिंताजनक खबरें जो बांग्लादेश से आ रहे हैं काफ़ी ध्यान से देख रहे हैं। हम समझते हैं कि कोई भी लोकतंत्र में धार्मिक और विश्वास की स्वतंत्रता एक बहुत अहम ज़रूरतें हैं और हमारी उम्मीद है कि पूरे क्षेत्र में लोग अपने धर्म आज़ादी से एंजॉय कर सकते हैं। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক একাধিক কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন। তারা সরাসরি মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলছেন। এই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটা ডিটোরিয়েট কেন হলো? কালকে ভারতীয় যে মার্কিন দূতাবাসে থাকা যে আমেরিকার প্রতিনিধি, তিনি সরাসরি মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন তুলেছেন। আর আজকে আমেরিকা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি এরকম প্রেস রিলিজ নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কিন্তু বিপাকে ফেললো। কিছুদিন আগে আরএসএস মোদীকে বলেছিলেন আন্তর্জাতিক জোট গঠন করতে, আর আজকেই আমেরিকার এই ধরনের স্টেটমেন্ট এবং বাংলাদেশের এই সাম্প্রতিককালে এই সমস্ত বিষয় নিয়ে ভারতে থাকা আমেরিকার যে দূতাবাস, তার যে মন্ত্রক এবং তার যে মুখপাত্র, তারাও কিন্তু সরব হয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কড়া নজরে মোহাম্মদ ইউনূসকে যে রাখলেন তা কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে জাতিসংঘে বাংলাদেশ সরকারকে কি বলেছিলেন জানেন? তারা বলেছিলেন সংখ্যালঘু ইস্যুতে যেটা হচ্ছে সবটাই মিথ্যা প্রচার, কিছুই এরকম ঘটনা ঘটছে না। তেমনকি এরা বলেছিলেন এগুলো সব মিডিয়ার ছড়ানো ষড়যন্ত্র। সনাতনীরা, সংখ্যালঘুরা বাংলাদেশে খুব সেফ আছে, তারা আইনজীবী পাচ্ছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। যারা দেশ বিরোধী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধেই শুধু অ্যাকশন নেওয়া হচ্ছে। আজকে সেই জাতিসংঘে গিয়ে বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন কার্যত মোহাম্মদ ইউনূস সরকারকে উলঙ্গ করে দিলেন, নেকেট করে দিলেন এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের আসল মুখোশ কিন্তু টেনে খুলে দিলেন। জাতিসংঘের মতো একটা জায়গায় বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন, যারা বিদেশে থাকেন, ইউরোপ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, তারা বললেন
বাংলাদেশে বর্তমানে মাইনরিটির সংখ্যা হলো 9%। এই 9% কাছাকাছি সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বাংলাদেশ প্রশাসন কিচ্ছু করছে না। বর্তমানে বাংলাদেশের সনাতনীদের অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশের সনাতনীদের অবস্থা শুধু খারাপ নয়, বাংলাদেশের সনাতনীদের উপর দিনের পর দিন সরকার এবং রাষ্ট্র সরাসরি অত্যাচার করছে। জাতিসংঘে দাঁড়িয়ে এই কথাগুলো যখন বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ইউরোপের খ্রিস্টান অ্যাসোসিয়েশন যখন বলছেন, তখন মান সম্মানের আর কি বাকি থাকলো? বাংলাদেশবাসী আজকে সরকারকে প্রশ্ন করুক। তারা ভারত বিরোধিতা করতে করতে নিজেদের দেশের যে মান, নিজেদের দেশের যে সম্মান, তা মাটিতে মিশিয়ে দিচ্ছে, তা তারা বুঝতে পারছে না। আজকে আমেরিকার মতো একটা প্রভাবশালী দেশ কড়া হুঁশিয়ারি দিল। শুধু আমেরিকা হুঁশিয়ারি দিচ্ছে তা নয়, আজকে জাতিসংঘের মতো জায়গায় যেটা বাংলাদেশ গিয়ে কার্যত মিথ্যা কথা বলেছিল, কার্যত ভারত এবং ব্রিটেনের বিপক্ষে কথা বলেছিল, বাংলাদেশের সনাতনী সংখ্যালঘু নিয়ে আখেরে কিচ্ছু হচ্ছে না, সবটাই মিডিয়ার প্রচার। আজ সেই জাতিসংঘে গিয়ে বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন কার্যত বাংলাদেশের সংখ্যালঘু 9% মানে এই যে সংখ্যালঘুদের সংখ্যা, তাদেরকে প্রোটেকশনের জন্য মোহাম্মদ ইউনূস কিছু করছে না, ফের একবার উঠে এলো। এর জবাব কে দেবেন? এর জবাব কি সেই উপদেষ্টা সমন্বয়করা দেবেন? এর জবাব কি বাংলাদেশের আইন উপদেষ্টা দেবেন? এর জবাব কি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেবেন? কেন আন্তর্জাতিক স্তরে বিদেশের মাটিতে বাংলাদেশের মান সম্মান এরা ধূলিসাৎ করছেন? কেন একটা ঐতিহাসিক দেশকে কার্যত মাটিতে টেনে নামাচ্ছেন, ধুলোয় মিশিয়ে দিচ্ছেন সম্মান? এই জবাব বাংলাদেশের মানুষকে কে দেবেন? কিসের জন্য সনাতনী সংখ্যালঘুদের উপরে এই ধরনের আচরণ দিনের পর দিন করা হচ্ছে? কেন ভারত বিরোধী কথাবার্তা বলা হচ্ছে? ভারত এক্স্যাক্টলি বাংলাদেশের বিরুদ্ধে করেছেটা কি? কেন ভারতের বিপক্ষে কথা বলার পাশাপাশি আজকে ব্রিটেনকে কার্যত এইরকম ভাবে একটা প্রেস রিলিজ করতে হচ্ছে? কালকে ব্রিটেন কি বলেছে জানেন? কালকে ব্রিটেন বলেছে, যারা ব্রিটেনের নাগরিকদের বলছে কেউ যেন বাংলাদেশে ট্রাভেল না করে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান আইন পরিস্থিতির অবস্থা এতটাই খারাপ, ব্রিটেনের নাগরিকদের বলল স্পষ্টত তারা যেন বাংলাদেশের এই মুহূর্তে কোনো যাতায়াত না করে, ট্রাভেল না করে। অর্থাৎ আনঅফিসিয়ালি একটা স্যাংশন বাংলাদেশের উপর কিন্তু লাগিয়ে দিল ব্রিটেন সরকার। কিছুদিন আগে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত এমপিরা সকলে মিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে বলেছিলেন বাংলাদেশের এই সনাতনী সংখ্যালঘুদের অবস্থা এবং আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। ঠিক তার পরের দিন ব্রিটিশ পার্লামেন্ট উত্তাল হয়ে গেছিল এই সনাতনী ইস্যুতে। তার একটা বিরোধী দলনেতা কার্যত সরকারকে পদক্ষেপ নিতে বলেছিলেন। পাল্টা সরকার বলেছিলেন আমরা এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সাথে কথা বলে, বাংলাদেশের সঙ্গে কথা বলে কড়া কোনো পদক্ষেপ নেব। আর এরপরেই কার্যত বাংলাদেশে যেন ব্রিটিশ নাগরিকরা না যায় তার জন্য একটি বিজ্ঞপ্তি অফিসিয়ালি জারি করলো ব্রিটেন সরকার। আর এরপরেও মোহাম্মদ ইউনূস বলবেন সনাতনীরা সেফ, এরপরেও মোহাম্মদ ইউনূস বলবেন সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো আছে, এরপরেও মানে এই মোহাম্মদ ইউনূস বলবেন যা হচ্ছে সব ভারতের প্রচার। ভারতের মিডিয়া রটাচ্ছে চিন্ময় দাসকে আমরা আইন প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট করেছি, অথচ এটা বলছেন না চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পরও একজন আইনজীবী তার হয়ে আদালতে সওয়াল করতে পারলেন না। এটাই কি মানবাধিকার? এইটা কি মৌলবাদিতা নয়? এটা কি স্বেচ্ছাচারিতা নয়? এটাও কি স্বৈরতন্ত্র নয়? এটা অনেক পাগল ছাগল আছে, এটা হতে পারে, বাট একটা টেলিভিশন, গুয়াহাটির একটা টেলিভিশন, ওটা তো একটা প্রতিষ্ঠান, তাই না? ওই প্রতিষ্ঠান কিভাবে এটাকে নিয়ে প্রায় 10 মিনিট ধরে চেনা পেঁচানো, বলেন আমাদের গ্রামে একটা ভাষা আছে না, তারা এটা পেঁচাচ্ছে। হোয়াট ইজ দিস? এবং এটা হতে দেওয়া হচ্ছে কেন? আমরা এবার প্রতিবাদ করছি না কেন? আমরা তো পারি ভারতীয় হাইকমিশনকে ডেকে বলতে যে তোমার দেশের একটা টেলিভিশন এটা কেন করছে? রিপাবলিকান টিভি প্রতিদিন যে কাজটা করতেছে, রিপাবলিক টিভি যেটা আছে, ওরা তো প্রতিদিন একটা ক্যারিকেচার করতেছে। ওখানে দুইজন, এক ভদ্রলোক আর ভদ্রমহিলা কি যা তা বলতেছে। দিনের পর দিন কিভাবে চিন্ময় দাসকে জেলখানায় বন্ধ করা হচ্ছে, বিনা বিচারে তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে, সনাতনীদের মানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এটাই কি বাংলাদেশের মানবাধিকার? এটাই কি ওয়েস্টার্ন পলিটিক্সকে কার্যত ফলো করা মোহাম্মদ ইউনূসের আসল গণতন্ত্র? এই স্বাধীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্ন আমার থাকলো। আর আমেরিকা যুক্তরাষ্ট্র আজকে যেভাবে এই বাংলাদেশকে কার্যত ধুয়ে দিল, যেভাবে বাংলাদেশকে সমালোচনা করলো, এরপরে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যকে করতে আসবে, এই সহজ সরল প্রশ্নটা বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসকে করছেন না। কোন বিশেষজ্ঞ, কোন টক শোতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা নেই। কেন মূল্য বৃদ্ধি বাংলাদেশে চরমে, সে নিয়ে কথা নেই। কেন অর্থনৈতিক মন্দা শেষ 3 মাসে বাংলাদেশকে গিলে খাচ্ছে, সেই নিয়ে কথা নেই। কেন সরকারকে টাকা ছাপাতে হচ্ছে, সেই নিয়ে কথা নেই। শুধু ভারত বিরোধিতা, শুধু সনাতনীদের উপর আক্রমণ, শুধু সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। এইসব ফাটকা আওয়াজ দেখেই বাংলাদেশিদের কার্যত মন ভোলানো কার্যক্রম করে যাচ্ছেন। আগামী 27 তারিখ কিন্তু ট্রামের বাড়ির সামনে কিন্তু আমাদের সম্প্রদায়ের মানুষ মানববন্ধন করবে। আগামী 27 ডিসেম্বর হচ্ছে সব জায়গায়। সুতরাং আজকে যারা আমি দেখলাম তরুণ সম্প্রদায়ের, আমাদের সম্প্রদায়ের বাইরে আছেন, অনেক কষ্ট করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগোই, আমাদের দাবি কিন্তু আজও কালকে মানতে হবে। আমাদের সম্প্রদায়ের মানুষ মানববন্ধন করবে। কেস হয়েছে 88টা, ধরছে 70 জন।
এই যে স্বীকৃতি, এই যে স্বীকারোক্তি, এটা করা উচিত, সত্যকে সত্য বলা উচিত আমি মনে করি। তাহলে আমাদের যারা আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভিতরে আস্থা আসে। আমরা তো সব জায়গায় বলেছি, শুধু এখানে না, প্রধান উপদেষ্টা মহোদয়, সামরিক বাহিনীর প্রধান মহোদয়, জামাত ইসলামীর আমির সাহেব, বিএনপির সাধারণ সম্পাদক, সবার কাছে বলেছি আমাদের মানুষ ঘুমাতে পারে না রাত্রে, ভিতরে একটা অস্থিরতা, রাষ্ট্রের দায়িত্ব হলো সেটাই। একজনও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আইনের, যে এই দেশে ভারতবর্ষে গান্ধী ছিলেন একজন হিন্দু, মানে একজন সাচ্চা হিন্দু, কিন্তু উনি মুসলমানের জন্য ভালো যাতে হয় উনি জীবন দিছে। চিত্তরঞ্জন দাস। আমরা বাংলাদেশে কি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছেন আইনের যে উনি ঢোকার পরে শুনছে যে কোনো হিন্দু যাতে এখানে প্রফেসর না হইতে পারে, কোনো হিন্দু যাতে সচিব না হইতে পারে। দিস ইজ দ্য, এইটা তো আমরা দেখলাম, এখনো তাই দেখছি। সুতরাং আপনারা যারা আছেন, আমরা বিশ্বাস করি। শুধু আরেকজনে বলছেন যে, তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এর ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এটি বলা হচ্ছে। দর্শক, কেন এই কথাটি আসছে? আপনারা জানেন যে আগামী মাসেই ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং তিনি শুরু করবেন তার শাসনামল। সুতরাং একটি কথা বলা হচ্ছে, যেহেতু বাইডেন নেই, সুতরাং ট্রাম্প এসে বাংলাদেশকে টাইট দেবে, এরকম একটি কথা বেশ জোরে সোরে প্রচার হচ্ছে এবং হয়তো ভারতীয় যে নানা প্রোপাগান্ডা মেশিন আছে তারা এটি ছড়াচ্ছে। এতে আওয়ামী লীগ সহ তার দোসররা বেশ উৎসাহিত। নিশ্চয়ই নির্বাচনের আগে ট্রাম্প যে কথা বলেছেন যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে, সেই বিষয়ে হয়তো পদক্ষেপ নেবে। আসলে সেটা যে না, সেটা যে একেবারেই মানে কোনো তার ভিত্তি নাই, এটি কেবল মাত্রই যে নির্বাচনী প্রচার প্রোপাগান্ডা, সেটার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে। সেখানে বলা হচ্ছে যে যে প্রশ্ন এসছে ব্রিফিংয়ে, যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে কোনো চ্যালেঞ্জ হবে কিনা। এই প্রশ্নের জবাবে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকাল ধরে স্থাপিত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার, পাশাপাশি আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গেই সফলভাবে কাজ করেছে। এই দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে বলা যায়, ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য মোটামুটি অপরিবর্তিত থাকে। আমরা পূর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থে কার্যকর সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় বৈপরীত্যের আশঙ্কা নেই। এই যে কথা বলা হলো, আগরতলা মিশন বন্ধ আছে নিরাপত্তাজনিত কারণে, পরিস্থিতি উন্নতি ঘটলে আপনাদেরকে জানাবো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যাই হোক, আমরা যুক্তরাষ্ট্র প্রসঙ্গ আসি, যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একমাত্র নির্ভরযোগ্য বিশ্বস্ত বন্ধু হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে। এটা ট্রাম্পের সকল প্রশাসন সবাই জানে। ভারত, কখনো রাশিয়া, কখনো চীন, কখনো মার্কিন যুক্তরাষ্ট্র ঘোরাফেরা করবে, কোনো একক না। কিন্তু বাংলাদেশের অবস্থানটা হচ্ছে, যেহেতু ভারতের দ্বারা এক ধরনের চাপ অনুভব করছে প্রতিনিয়ত, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওই সময়কার বক্তব্য এবং ভূমিকা যথেষ্ট পরিমাণ দেশের জনগণ অনুপ্রাণিত হয়েছিল এবং উৎসাহিত হয়েছিল। সুতরাং মানসিকভাবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের অনেকগুলো পলিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের যতটা মিল এবং একে অপরের পরিপূরক, এটা আর অন্য কোনো দেশের সঙ্গে না। এবং এই কারণেই কিন্তু রোহিঙ্গা যে শরণার্থীদের লম্বা সময় ধরে কিন্তু তারা সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এটা একেবারেই অমূলক যে
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই পরিস্থিতি পাল্টে যাবে, বরং উল্টা হতে পারে যে ট্রাম্প বাইডেন যতটা দোদুল্যমান ছিল, ট্রাম্প হয়তো আরো অ্যাগ্রেসিভলি বাংলাদেশকে চাইতে পারে, কেননা বাংলাদেশ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। তারা যেটা বলছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চরমপন্থার যে বাড়বাড়ন্ত এবং সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রথম দফায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তা লিসা কার্টিস তিনি কিন্তু এই মন্তব্যগুলো করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনাকে উৎখাতের ফলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যা তাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। চরমপন্থী মৌলবাদী এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে শেখ হাসিনা প্রশংসনীয় দায়িত্ব পালন করেছিলেন বলেও সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন কার্টিস। এবং বাংলাদেশ নিয়ে আমেরিকার বাইডেন সরকার এবং ট্রাম্পের মধ্যে গুরুতর মতভেদের বিষয়টি আগেও সামনে এসেছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসনে গণ অভ্যুত্থান ঘটিয়ে তার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের যেটা সে পতন ঘটিয়েছে, সেটার জন্য তিনি সরাসরি আমেরিকার বাইডেন প্রশাসনকে দায়ী করছেন। এবং শেখ হাসিনার দাবি অনুযায়ী হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দিতে রাজি না হওয়াতেই বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা ডোনাল্ড লু পরিকল্পনা করে তাকে উচ্ছেদ করেছেন। ঢাকায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেন প্রশাসনের যে সম্পর্ক সেটা কিন্তু সবাই জানেন, তার প্রশাসনের সম্পর্ক ছিল খুবই ভালো। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়ালি শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানের মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হত্যা এবং নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো তিনি উল্লেখ করেন। তারপরে এই পরিস্থিতির জন্য তিনি বাইডেনকে দায়ী করেন এবং এটা তিনি বলেন যে পুরো দক্ষিণ এশিয়ায় যে এই যে বিশৃঙ্খল অবস্থা চলছে সেটার জন্য জো বাইডেন দায়ী। বাংলাদেশের রাজনৈতিক শিবিরের একাংশ ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ তাদের মতে বাংলাদেশের পরিস্থিতির জন্য বাইডেনকে দায়ী করে তিনি ঢাকায় শাসক পরিবর্তনের নীতির সমালোচনাই করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিসা কার্টিস পিটিআইকে বলেছেন যে বলা হয়েছিল যে শেখ হাসিনার উৎখাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে, কিন্তু এখন পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বেশ কিছু জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। 2017 থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ডিরেক্টরের দায়িত্বে থাকা কার্টিস বলেন, বাংলাদেশের জঙ্গি হামলার ইতিহাস রয়েছে। 2016 সালে হোলি আর্টিজানের হামলার ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং বাংলাদেশে আইএস প্রভাবিত কিছু শক্তিও আছে। হাসিনা জঙ্গি শক্তিকে নিয়ন্ত্রণে প্রশংসনীয় কাজ করেছিলেন। রাজনীতির ময়দানে এই শক্তির ফিরে আসার বিষয়টি সত্যিই উদ্বেগের, মানে আবার বাংলাদেশের জঙ্গির উত্থান ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করছেন কার্টিসের কথা। এই ঘটনা কারোর পক্ষেই ভালো হতে পারে না। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ যদিও এটা অগ্রাধিকারের প্রথম স্থানে নেই, তবু ভাবি প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তার দল বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিবে, এটা কিন্তু তিনি বলছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই 100 দিনের কার্যক্রম নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করেছে ব্রাসেলসের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তাতে বলা হয়েছে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে চেয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেখ হাসিনা সরকার। তাদের উচ্ছেদের পরে ইউনূস সরকারের উপরে দেশের মানুষের অগাধ প্রত্যাশার চাপ, তবে রাজনীতি, অর্থনীতির, নির্বাচনের ব্যবস্থা এবং দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এই রিপোর্টেই বলা হয়েছে নতুন সরকারের পক্ষে এই সুযোগের সদ্ব্যবহার করা খুবই কঠিন, কারণ নির্বাচনের চাপ বাড়ছে চারপাশ থেকেই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে রয়েছে তারা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছেন এবং গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সেই নির্বাচনের দিকেই ইঙ্গিত দিয়েছেন। তবে সেই নির্বাচন তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে একই বলছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।